নতুন রেগুলার জেএস ইনস্টল করে ওর ভিতরে হ্যাঁ স্ক্রিন শেয়ার দেই নাই না, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে, এটা এটা দেখা যায়। এখন হচ্ছে আপনারা এখানে গিয়ে আমরা এখানে একটা নতুন অ্যাঙ্গুলার জেএস ইনস্টল করে নিয়ে কাজ করব। এখানে গিয়ে আমরা বললাম এনজি নিউ, তারপরে আমরা একটা প্রজেক্টের নাম নেই, ধরেন আমরা এখানে গিয়ে বললাম কি ধরেন পোর্টাল নামে একটা ওয়েবসাইট বানাবো, যেটা আমরা এখানে স্কিপ করে যাই। কি স্কিপ করছিলাম, গিট স্কিপ করছিলাম না, এখানে কি করলাম যে আমরা নতুন একটা প্রজেক্ট বানাবো, এনজি নিউ পোর্টাল নাম দিলাম, পোর্টাল। আর স্কিপ গিট, কারণ আমরা গিট ছাড়াই ইনস্টল করব, সেই জন্য এন্টার দিলাম। এটা ইনস্টল হোক না, এটা এই নতুন একটা প্রজেক্ট ইনস্টল হবে, এটার ভিতরে আমরা বাকি কাজগুলো করব। কি কাজ হবে এটার ক্ষেত্রে, আমরা ধরেন এটা আমরা এই রাউটিংটা অ্যাড করে আসি, স্কিপ অ্যাঙ্গুলার রাউটিং ইয়েস, তারপর সিএসএস, এগুলো ইনস্টল হতে থাক। এর মাঝখানে আমরা একটা পরিকল্পনা করি, কি করব আমরা ডাটাবেজে গিয়ে কিছু একটা ইয়া করব, ডাটা নিয়ে আসবো ডাটাবেস থেকে, কোনো একটা টেবিল থেকে ডাটা নিয়ে আসবো। তো এটা আমি আমার একটা ইয়া থেকে নিয়ে আসি, লাইভ একটা এপিআই থেকে নিয়ে আসি। কি রকম এপিআই আমি দেখি, আগে কয়েকটা এপিআই চেক করে দেখি। ইনস্টল হতে থাক, আমরা একটা এপিআই দেখে আসি। এপিআই আমার এখানে একটা করা আছে, এই নামে একটা এপিআই করা আছে, গেট মেইন স্টোরি নামে একটা এপিআই আছে। এটার কাজ কি, এই এপিআইটা কয়েকটা কন্টেন্ট, কয়েকটা নিউজ দেয়। এটা একটা নিউজ, এখানে বাংলা লেখা তো, যার ফলে এরকম আসছে। জেসন কনভার্ট করার পরে এটাকে যখন আমরা ওয়েবসাইটে শো করাবো, তখন এগুলো বাংলা লেখাগুলো আবার ঠিকঠাক শো করবে। এখানে দেখেন যে এইটা একটা নিউজ, এটার আইডি কত, এইটা এই কন্টেন্টের আইডি এটা। এরকম অনেকগুলো নিউজ, কয়েকটা নিউজ আছে, 5টা না 6টা না 3টা কয়টা নিউজ আসছে, ঠিক আছে। এই নিউজগুলো আমরা শো করে দেবো আমাদের অ্যাঙ্গুলার জেএস প্রজেক্টে। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, এই এপিআই কল করতে হবে। এপিআই কিভাবে কল করে সেই সিস্টেমটা দেখাবো। আর একটু আগে আপনাদের কি দেখাইছি, মডেল থেকে ডাটা নিয়ে আসা দেখাইছি, তাই না? আবার মডেলের ভিতরে ডাটা পুশ করাও দেখাইছি ডাইনামিক্যালি। এখন আমরা এই এপিআই থেকে ডাটা নিয়ে এসে কিভাবে ডাটাগুলো আমরা শো করাবো। আর এইটা একটা ডাটাবেস থেকে আসতেছে, এই ডাটাবেসের একটা টেবিল আছে, সেখানে আপনারা ডাটা ইনসার্ট আপডেট করতে পারবেন, তাই না? পিএইচপি দিয়ে, বুঝতে পারছেন? মানে আপনারা ডাটাবেজে পিএইচপি দিয়ে ডাটাবেজে ডাটা ইনসার্ট আপডেট ডিলিট এগুলো করতে পারবেন তো নাকি? তাহলে যদি ওইটা করতে পারেন, আর বাকি যে এপিআই এর কোড, এপিআই কোড কিভাবে লিখতে হয় সেটাও দেখাইছিলাম। এটা একটা জেসন ডাটা, জেসনে এনকোড করে পাঠাইছি, ঠিক আছে। তবে কিছু নতুন কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হয়, সেগুলো দেখাবো। কি কি কারণে অ্যাপ্লাই করতে হয় সেটাও বলবো। যেমন ধরেন আমরা এখানে একটা যে এপিআইটা আপনাদের দেখাচ্ছি, সেইটা এখানে দেখেন। এখানে গিয়ে যদি দেখেন, তাহলে এই হচ্ছে এপিআই এর কোড। এখানে আমি কিছুই করি নাই, জাস্ট খালি কি করছি, একটা কুয়েরি করছি। এখানে গিয়া কুয়েরি করছি, এটা 6টা নিউজ তুলছি, যে 2 থেকে শুরু করে 6 আগ পর্যন্ত কয়টা নিউজ হয়, এই প্রতিটা তুলে কি করছি, আমরা একটা অ্যারের ভিতরে তুলে রাখছি, ঠিক আছে। এটা দেখেন, ফর দিয়ে একটা কুয়েরি রান করছি। এই কুয়েরিটা আমি এটা একটু করে দেই। কুয়েরিটা দেখেন তো সবাই, সিলেক্ট কন্টেন্ট ফ্রম কন্টেন্ট, এই যে বিভিন্ন ফ্রম বিএন কন্টেন্ট হয়, আর ডিলেটেবল 1, শো এত, স্পেশাল ক্যাটাগরি আইডি 2, আর স্পেশাল ক্যাটাগরি পজিশন হচ্ছে আই, ঠিক আছে। এগুলো কুয়েরি, মেইন কথা হচ্ছে একটা কুয়েরি আমি তুলবো। কি কারণে তুলতেছি সেটাও বলি। এখানে আমার প্রভাতিতে যদি যাই, তো আমি বলছি ডাটা তুলে নিয়ে আসা, এই কটা ডাটা নিয়ে আসা, 1টা 2টা 3টা 4টা, এই 4টা ডাটা তুলে নিয়ে আসবে, ঠিক আছে। এই 4টা তুলে নিয়ে আসবে। এই 4টা তোলার জন্য আমি কি পজিশন 1 বাদ দিয়ে 2 3 4 5 এরকম পজিশনের ডাটা তুলছি। 2 এর পর না, 2 থেকে শুরু করে 6 এর আগ পর্যন্ত 5, তাহলে কয়টা ডাটা হলো, 4টা না। সেই পজিশনটা আমি বলে দিচ্ছি যে স্পেশাল ক্যাটাগরি পজিশন আই, মানে 2 নম্বরটা আসবে। আসার পরে সেটাকে আমরা অ্যারেতে কনভার্ট করব, করে সেই অ্যারেটা কোথায় পাঠাইছি, ডাটার ভিতরে পুশ করছি। এগুলো তো পরিচিত না
সবাই কেমন করে যেন তাকায় আছে। আচ্ছা অ্যারেতে পুশ করছি, এরকম করে 4টা নিউজ এই অ্যারেতে পুশ করার পরে আমি কি করছি, এই যে এটাকে সেই অ্যারেটাকে জেসনে কনভার্ট করে এখান থেকে ইকো করে দিছি। তার মানে আমার ডাটাগুলো এখানে এইভাবে শো করতেছে। এখন বাংলা লেখাগুলো এরকম হয়েছে, এটা নিয়ে কোনো টেনশন কিছু নাই। আমরা এগুলো যখন আবার কনভার্ট করে যে ইয়াতে নেব, শো করব ওয়েবসাইটে, তখন ঠিকঠাক শো হবে, না হলে সেটা পরে দেখা যাবে। তো এখানে উপরে কিছু কোড আছে দেখেন, এই নিচের এগুলো তো আমার আসছে কি কারণে, এইখানে দেখেন এরর, এই যে ইনক্লুড ওয়ান্স, এগুলো তো পরিচিত তাই না। উপরের গুলো দেখেন, উপরের গুলো আপনাদের অপরিচিত কোড। এই ইনক্লুড ওয়ান্স এটা আমি ডাটাবেস কানেকশনটা নিয়ে আসছি, তারপরে কনফিগারেশন নিয়ে আসছি, এগুলো ছিল আমাদের রিলেটেড আনুষঙ্গিক কাজগুলো। কিন্তু উপরের গুলো কেন আসছে, উপরের অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন, এটা শুধু লাগবে। এটা দিয়ে বোঝানো হয় একে হেডার ইনফরমেশন, আমরা যে ফাইলে অ্যাক্সেস করব সেই ফাইলের অ্যাক্সেস করার জন্য আমরা উপরে পারমিশন বলে দিয়ে আসছি, এগুলোকে বলা হয় পারমিশন সেট করা। হেডার দিয়ে শুধুমাত্র যে আমরা হেডার দিয়ে আগে কি করছিলাম, রিডাইরেক্ট করছিলাম তাই না। হেডার দিয়ে একটা পিএসপি ফাইলের হেডার ইনফরমেশনও বসানো যায়। হেডার ইনফরমেশনে কি থাকে, যে আমরা কি কি পারমিশন দেব, এটাতে কে অ্যাক্সেস করতে পারবে, কি কি রিকোয়েস্ট করতে পারবে, কোথা থেকে অ্যাক্সেস করতে পারবে, এখান থেকে আমার যে আউটপুট যাবে সেই কন্টেন্টের টাইপ কি হবে, সেগুলো বলে দেয়। কীরকম, অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন। অ্যালাউ অরিজিন মানে হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ, মানে আমরা অ্যাক্সেস কন্ট্রোলটাকে আমরা কন্ট্রোল করতেছি, কে আমার এইটাতে রিকোয়েস্ট করতে পারবে। অরিজিন মানে হচ্ছে কোথা থেকে করতে পারবে, অরিজিন বোঝেন তো, মানে কোন জায়গা থেকে রিকোয়েস্ট করতে পারবে। আমরা বললাম স্টার মানে সব জায়গা থেকেই। আর আমরা যদি এখানে একটা আইপি অ্যাড্রেস দেই অথবা কোনো একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দেই, তাহলে শুধুমাত্র সেইখান থেকেই অ্যাপ্লাই করতে পারবে, মানে রিকোয়েস্ট পাঠাতে পারবে, ঠিক আছে। আর এখানে এসে মেথড, অ্যালাউ মেথড বললাম যে গেট আর পোস্ট দুইটা মেথড অ্যাপ্লাই করব। আমরা শুধুমাত্র এখানে গেট মেথডই দেবো, এটাতে গেট মেথডই হয়। আমরা যে কোডটা লিখছি এটাতে পোস্ট মেথডের কোনো কাজ নাই, ওই জন্য বললাম গেট মেথড। হেডার কি কি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, শুধুমাত্র রিকোয়েস্ট উইথ এক্স রিকোয়েস্টেড উইথ, এটার খুব একটা লাগে না। আর এখান থেকে যে কন্টেন্টগুলো যাবে সেটার টাইপ হবে কি, মিমি টাইপ। এটা মিমি টাইপ হবে জেসন, অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন। আর যদি কন্টেন্টের টাইপ জেপিজি হতো তাহলে হতো ইমেজ জেপিজি, এগুলো মনে আছে, পিএসপিতে মিমি টাইপ পড়াইছিলাম। আর যদি পিডিএফ হতো তাহলে কি আসতো, অ্যাপ্লিকেশন স্ল্যাশ দিয়ে পিডিএফ। আর নিচেরগুলো তো আমার হচ্ছে ইরোর রিপোর্টিং এর জন্য এগুলো সেট করে রাখছি, যেন ইরোরগুলো আসলে, কোনো ইরোর আসলে যেন আমি সবগুলোই শো করে দিই, সেই জন্য। তাই এটার আমার দরকার হয় না, থাক এটা পর্যন্ত। এই হচ্ছে আমার একটা এপিআই, নর্মাল এপিআই। তাহলে এই এপিআই, এই কোডগুলো লেখার ফলে আমি এই এপিআইটাকে যে কোনো অ্যাড্রেস থেকে কল করতে পারবো, ঠিক আছে। এখানে যদি আমার এটা না থাকতো, এই লাইনটা যদি না থাকতো, তাহলে কি হতো, আমি আমার অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে এটাকে কল করতে পারতাম না, একটা ইরোর দিত। ইরোরটার নাম হচ্ছে ক্রস অরিজিন। একটা ক্রস অরিজিন মানে হচ্ছে আপনি এক ডোমেইনের, আমার এটা কোথায় আছে, probati.com এ আছে তাই না। আর আমি এই ডোমেইনের বাইরে থেকে, ধরেন আমরা xyz.com থেকে যদি রিকোয়েস্ট করি, তখন বলবে যে না, আপনার এখান থেকে এই ফাইলে অ্যাক্সেস করার পারমিশন নাই। ক্রস অরিজিন একটা ইরোর দেবে, দেখাবো আমরা ইরোরটা জেনারেট করে তারপর দেখাই। দেখি আগে রিকোয়েস্টটা আমাদের ইনস্টল হলো কিনা। এই যে ইনস্টল হয়েছে AngularJS, আমাদের এটার নাম কি ছিল, পোর্টাল তাই না। তো যাই পোর্টালে, আমরা এখন সিডি দিয়ে পোর্টালে যাই। আমার এখানে গিয়ে দেখবো সবগুলো ফাইল আমার ইনস্টল করা হয়েছে। এটাকে আমরা ক্লিয়ার করে নিই, CLS মানে ক্লিয়ার স্ক্রিন আর কি। এখন আমরা এটাকে সার্চ করে দিই, কি দিয়ে সার্চ করবো, ng সার্চ। কত পোর্টে হবে, 4200 পোর্টে হওয়ার সম্ভাবনা থাকে তাই না। তো আমরা এখানে গিয়ে বললাম ES দিয়ে গেলাম, তারপরে আসুক, চালু হতে থাক। AngularJS এর প্রজেক্টগুলো কীরকম হয়, যে ডাটাবেজে ডাটা থাকবে, আর সেখান থেকে ডাটাগুলো তোলার কাজ হবে সার্ভার সাইডে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কাজ করে, যেমন ধরেন Node.js, PHP, তারপরে জাভা, তারপরে আরও অনেক কিছু আছে না। আপনি কি করবেন, ডাটা তুলে নিয়ে আসবেন, তুলে নিয়ে এসে একটা এপিআই বানাবেন, ঠিক আছে। কি এপিআই কীরকম হবে, যে
সেটা জেসন ডাটা রিটার্ন করবে। আর অ্যাঙ্গুলার যে এসে এসে আপনি রেডিমেড ওই এপিআইটাকে কল করে ডাটাগুলো নিয়ে এপিআইটা দেখাইলেন, এটা কি স্যার আপনি আপনার ডাটাবেস থেকে তুলে আনছেন এই হ্যাঁ, ডাটাটাই তো? ডাটাবেস থেকে তুলে নিয়ে এসে দেখালাম না, সিলেক্ট কোয়েরি দেখালাম না স্যার? এটা এইখানে স্যার ওই যে মাইএসকিউএল এর ডাটাবেস আমরা যেরকম কাজ করছি ওরকম ডাটাবেস সেইটাই এই মাইস্কুলে সিলেক্ট কন্টেন্ট আইডি, সাব কন্টেন্ট, সাব হেডিং, হেডিং, ব্রিফ, থাম্বনেইল অ্যাড্রেস, URL from bn content where deletable is equal to 1, show content 1, আর স্পেশাল ক্যাটাগরি আছে, তারপরে আইডি পজিশন আছে, অর্ডার বাই কন্টেন্ট। এটা এসকিউএল কোয়েরি না, এটাকে রান করছি, দেখেন এটাকে রান করছি। এখানে লিখছেন কেন, মানে এইটা কিসের মধ্যে লিখছেন কোডটা? এটা সার্ভারে আছে, সেখান থেকে দেখাচ্ছি। লাইভে আছে, লাইভে probati.com, এই যে দেখেন probati.com/API/getMainStory নামে একটা জায়গায় এই কোডগুলো লিখে রাখছি আমি, সেই জন্য এরকম দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা যে কোনো জায়গায় থাকতে পারে, আমার এখানে একটা রেডি আছে সেই জন্য দেখাচ্ছি। আমরা আমাদের লোকাল সার্ভারেও করতে পারি, আপনারা তো লোকাল সার্ভারেই করবেন। লোকাল সার্ভারের পিএইচপি কোড আর সার্ভারের কোড, লাইভ সার্ভারের পিএইচপি কোডের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? মনে হচ্ছে কালার চেঞ্জ হয়ে গেছে না? পুরোপুরি শিওর না, সন্দেহবাতিক লোক। আচ্ছা, আমি যে এটা দিয়ে স্যার কাজ করছি, তাহলে এটা নরমালি একটা পিএইচপি কোড। এই পিএইচপি কোড যে কোনো ডাটা রিটার্ন করুক সেটা একটা এপিআই, ডাটা রিটার্ন করুক অথবা ডাটা রিসিভ করুক সেটা হলো এপিআই। এই এপিআইটা কি করে, আমার এরকম ডাটা রিটার্ন করে। এগুলো কি আসছে, এগুলো বাংলা লেখা, সেই জন্য এরকম আসছে। আমাদের অ্যাঙ্গুলার প্রজেক্ট কীরকম হয় সেটা বলতেছিলাম। অ্যাঙ্গুলার প্রজেক্ট হয় এরকম, এপিআই আপনার বানানো থাকবে, যে কোনো ল্যাঙ্গুয়েজে লেখা হতে পারে, সেটা ডাটা কি রিটার্ন করবে অথবা ডাটা রিসিভ করবে। আর এই এপিআইকে কল করে ডাটাগুলো নিয়ে অ্যাঙ্গুলার জেস জাস্ট শো করে দেবে ফ্রন্ট এন্ডে। এই কোডের আউটপুটটাই তো ওই যে ওইটা, এই কোডের আউটপুট হচ্ছে এটা। হ্যাঁ, ঠিক আছে, এখানে আরো এপিআই আছে, যেমন ধরেন এখানে একটা এপিআই আছে, টেস্ট নামে একটা এপিআই আছে। এইটা টেস্ট নামে এপিআইটা নাই, কোথায় আছে দেখি, আর দাঁড়ান, টেস্ট এপিআই নামে একটা আছে, টেস্ট এপিআই স্ল্যাশ দিয়ে বললাম টেস্ট আন্ডারস্কোর এপিআই ডট, ওই যে নিচে আসছে, এইটাও একটা এপিআই, কয়েকটা সংখ্যা রিটার্ন করে দিচ্ছে। ঠিক আছে, আমরা এইগুলো টেস্ট করে দেখবো। এটা একটা এপিআই আছে, প্রথম এটা কল করব, করার পরে আমরা গেট মেইন স্টোরিটা নেব। ধরেন আপাতত এটা একটা এপিআই, আমি এটাও এডিট করে আপনাদের দেখাই এটার ভিতর কি করে রাখছি। ওইটা একটা অ্যারে আছে, সেটাকে জাস্ট খালি এই একটা অ্যারে তাকে জেসনে কনভার্ট করে পাঠাই দিচ্ছি, আর উপরে বলে দিচ্ছি কি কি কোথা থেকে রিকোয়েস্ট করতে পারবে, কাকে পারমিশন দেবো কাকে দেবো না সেগুলো। ঠিক আছে, এখন আমরা ধরেন এইটাই আগে কল করি, আমাদের প্রজেক্টের ভিতরে এটা আমরা কল করব, সেই জন্য আমাদের প্রজেক্টটা মনে হয় চালু হয়ে গেছে। এটা এখানে আমরা চালু করি, এখানে গিয়ে কি বলবো, লোকাল হোস্ট ক্রোম দিয়ে 4200-তে চালু করি, আসছে না? এখন আমরা কি করব, এটাকে ইয়াতে নেই, এখানে এডিটরে নেই, আমরা এডিটরে এটা আসছেই মনে হয়, কোথায় সেটা আল্লাহ জানে, আমরা কোথায় এটা ক্রিয়েট করলাম। এই প্রজেক্টটা কোথায় ক্রিয়েট হয়েছে, পোর্টাল, অ্যাঙ্গুলার জেএস এর ভিতরে পোর্টাল, না পোর্টাল, অ্যাঙ্গুলার জেএস এ গিয়ে এই যে পোর্টাল, এই পোর্টালটা আমি এখানে নিয়ে যাই এডিট করার জন্য। পোর্টালের ভিতরে প্রথম কাজ আমাদের কি হবে, আমরা আগে আমাদের মতো কাজ করতে চাই, সেজন্য কি করব, যে আমরা প্রথমে একটা মডিউল বানাবো, তারপরে আমরা মডিউল বানানোর দরকার নেই, আমরা অ্যাপ মডিউলের হেল্প নেব। আমরা একটা কি করব, কম্পোনেন্ট বানাবো, আমরা জাস্ট একটা ইউজার ইন্টারফেস বানাবো যেখানে আমাদের ডাটাগুলো শো হবে। সেজন্য আমরা এখানে গিয়ে এই পোর্টালের ভিতরে আমরা একটা ওপেন করে নিই কমান্ড প্রম্পট। আমাদের সার্ভার কিন্তু রানিং আছে, একটা ইন্টারফেসে কিন্তু রানিং আছে এটাতে, তো এটার মতো চলুক। ঠিক আছে, আমরা আরেকটা নিলাম, আরেকটা নিয়ে এখানে কমান্ডগুলো দিই। কি কমান্ড, এমজি জেনারেট, তারপরে কম্পোনেন্ট বানাবো। ঠিক আছে, কম্পোনেন্টের নাম দিলাম ধরেন হোম। ঠিক আছে,
হোম নাম দিলাম, এই হোম দিয়ে এন্টার দিলাম, তাহলে আমাদের হোম নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, সাথে ফাইলগুলোও ক্রিয়েট হবে। আর আপডেট হয়েছে দেখেন, অ্যাপ মডিউলটা আপডেট হয়েছে, আমরা ওইটাকেই ব্যবহার করব, মডিউল হিসেবে ওইটাকেই ব্যবহার করবো, আর কোথাও চেঞ্জ করার দরকার নেই। তাহলে কাজ একটু সহজ হবে, কারণ অনেক কিছু করাই আছে, তাই না? এটা তো রানিংয়ে আছে, এখনো অ্যাপ্লিকেশনটা রানিং আছে না, এটা রানিং আছে, রিফ্রেশ আমাদের কোনো চেঞ্জ হয় নাই। এখন আমরা যে কম্পোনেন্টটা বানালাম সেই কম্পোনেন্টটা আমরা আমাদের এই অ্যাপ্লিকেশনের আউটপুটে দেখাবো। সেজন্য কি করতে হবে, এখানে গিয়ে আমরা অ্যাপ মডিউলে যাই, যাওয়ার পরে অ্যাপ মডিউল হোম কম্পোনেন্ট এগুলো দেখে নেন ঠিকঠাক আছে কিনা। বুটস্ট্র্যাপে গিয়ে অ্যাপ কম্পোনেন্ট, এখানে গিয়ে অ্যাপ কম্পোনেন্টটা এখানে দিলেন, থাক এটাও থাক। আমরা এখন এতে গিয়ে দেখি, হোমে গিয়ে home.component.ts, এখানে গিয়ে দেখো অ্যাপ হোম নাম আসছে না, এটাকে কপি করি, কপি করে আমাদের এই HTML ফাইলে গিয়ে এখানে অ্যাড করে দিই, এখানে দিলাম, মানে ট্যাগটা আর কি, এখানে দিয়ে একটু রিফ্রেশ দিয়ে দেখি চেঞ্জ হয় কিনা। কোনো চেঞ্জ আসে নাই, তাহলে আমরা আরেকটু দেখি, এখানে যাই, অ্যাপ মডিউলে গিয়ে আমরা বললাম হোম কম্পোনেন্টটাকে বুটস্ট্র্যাপ করব। এখন দেখি চেঞ্জ আসে কিনা, এই যে আসছে না হোম ওয়ার্কস, তার মানে আমাদের যে টেমপ্লেটটা সেটা রান করতেছে এখন। এখন যাই আমরা ওই টেমপ্লেটটাকে এডিট করে আসি, ওই টেমপ্লেটটা কোথায় আছে, এটা তো দরকার নাই, অ্যাপ মডিউলেরও দরকার নাই, আমাদের এই কম্পোনেন্টের ভিতরে কাজ, বাকি যা আছে সব ফাইল এখন মাথা থেকে বার করেন। এই যে আমাদের টেমপ্লেট ইউআরএল কোথায়, এইখানে, এই টেমপ্লেট ইউআরএল যেখানে যে কোনো জায়গায় হতে পারে, সেটা আপনি বাইরেও রাখতে পারেন, ভিতরে রাখতে পারেন, এই ফোল্ডারের ভিতরে বা বাইরে। এইটা আমরা চেঞ্জ করি, এখানে গিয়ে বললাম যে আমরা এখানে ডাটা শো করবো যে ওয়েলকাম টু প্রভাতী, ঠিক আছে। এখন যাই দেখি এই ওয়েলকাম টু প্রভাতী লেখাটা আসছে কিনা, আসছে। এখন আমাদের কাজ হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে আমরা এখান থেকে এই এপিআইটা কল করে এই নাম্বারগুলো নেব, বুঝতে পারছেন? তো নাম্বারগুলো আগে নেব, তারপরে মেইন স্টোরি নিয়ে সাজাবো। নাম্বারগুলো নেওয়ার জন্য কি কি প্রসেস মেনটেন করতে হয় সেগুলো এখন একটু দেখেন। তো প্রসেসের মধ্যে প্রথম হচ্ছে আমাদের আগে HTTP সার্ভিস নামে একটা আছে, কি বলে এটাকে, HTTP সার্ভিস নামে একটা কোড আছে, সেই কোডগুলোকে আমাদের এটার ভিতরে নিয়ে আসতে হবে। তার জন্য আমাদের আগে ওইটাকে ইম্পোর্ট করে নিতে হবে, ইম্পোর্ট করে নিয়ে কাজ করতে হবে। কাজ আমরা এখানে ইম্পোর্ট করব, আমি একটু ওইটার একটা লোকেশনটা দেখে নিই, তারা সবাই দেখে আসতেছি। তাহলে এটা হচ্ছে আমার এখানে এতে আছে ইম্পোর্ট HTTP সার্ভিস, এখানে গিয়ে অ্যাড করলাম, ইম্পোর্ট করলাম। তারপর আমাদের কাজ হবে যে আমরা কোথায় করব, এটার ভিতরে এসে আমরা এই কনস্ট্রাক্টরের ভিতরে এটার একটা অবজেক্ট বানাই নেব, ঠিক আছে। এটাকে বলা হয় ইনজেক্টেবল করা হয়, ইনজেক্টেবল, তো এখন আপাতত দরকার নাই। আমরা কি করব, ওইটাকে এইটার ভিতরে কনস্ট্রাক্টরের ভিতরে একটা প্রাইভেট একটা বানাবো। যেমন ধরেন এখানে গিয়ে বললাম HTTP ক্লায়েন্ট বলছিলাম, ওটা ধরেন HTTP ক্লায়েন্ট, এটা আমরা একটু ছোট হাতের দিয়েছি, ছোট যে কোনো নাম দিতে পারেন। তা আমি বললাম এইটার একটা অবজেক্ট বানাবো, অবজেক্ট বানাই দিলেও এই প্যারামিটারের ভিতরে এইটা দিয়ে দেওয়া, ঠিক আছে। তো এটার অবজেক্ট ক্রিয়েট হলো, আগে দেখি আমাদের সার্ভার ঠিকঠাক চলতেছে কিনা, এখনো ঠিকঠাক আছে, অবজেক্ট বানানো হয়েছে। তারপর কাজ হবে যে আমরা এইটাকে যখন কল করবো, এখান থেকে ডাটা নেব, এই আমাদের এপিআই থেকে ডাটা নেব, সেই এপিআই এর অ্যাড্রেসটা দরকার। এপিআই এর অ্যাড্রেসটা আমরা একটা ভেরিয়েবলে রাখি, এখানে গিয়ে বললাম এপিআই ইউআরএল নামে একটা নিলাম ভেরিয়েবল, এর ভিতরে আমি ডাটা রাখবো। কি ডাটা রাখবো, অ্যাড্রেসটা নিয়ে আসি। বুঝতেছেন সবাই? চুপচাপ আছে। এইটা হচ্ছে এপিআই এর অ্যাড্রেস। তো এখানে আমি এপিআই অ্যাড্রেসটা রেখে দিলাম। এখন আসলে একটা কল করার সিস্টেম, হ্যাঁ, এটা আমাদের লোকাল ভেরিয়েবল আছে। এপিআই ইউআরএল, এপিআই কোথায় আমরা রিকোয়েস্ট পাঠাবো সেটা।
এখন আসেন আমরা কি করলাম, যে এটা কল করার জন্য একটা আলাদা ফাংশন বানাই। যে এখানে আগে আলাদা ফাংশন, যে কোনো একটা ফাংশন মানে এই ফাংশনের নাম দিলাম ধরেন গেট ডেটা নামে একটা ফাংশন বানাচ্ছি। যেই ফাংশনের কাজ হবে রিটার্ন করা। কি রিটার্ন করবে? এপিআই থেকে ডাটা নিয়ে সেটাকে রিটার্ন করবে। এপিআই কল করতে হলে এই ভেরিয়েবলটাকে ব্যবহার করতে হবে। এই ভেরিয়েবলটা ব্যবহার করতে হবে দিস ডট ওই ভেরিয়েবল ডট গেট নামে একটা ফাংশন। তার ভিতরে এটা হচ্ছে বাই ডিফল্ট বিল্ট ইন একটা ফাংশন অ্যাঙ্গুলার জেএসে, যার কাজ হচ্ছে এপিআই ইউআরএল এ গেট রিকোয়েস্ট পাঠানো। গেট রিকোয়েস্ট পাঠালে যে ডাটাগুলো আসবে সেটাকে আমরা কি করব? রিটার্ন করব। এখন কোথায় আছে সেই ইউআরএলটা? এখানে আছে না? এটার অ্যাক্সেস করতে হবে ধরেন দিস ডট এইটা। আমরা সরাসরি এই অ্যাড্রেসটা এখানেও লিখে দিতে পারতাম, তাই না? একই কথাই, এটা লেখা ওইটা লেখা একই কথা না? একই কথা। ধরেন আমরা ওখানে রাখলাম যাতে একটু ক্লিন হয় কোডগুলো। এই হচ্ছে আমাদের এপিআইটা কল হলো। এখন দেখি ডাটাবেসে আমাদের সার্ভারটা ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক আছে, তার মানে কোনো এরর দেয় নাই। তাহলে ধরেন আমরা এইখানে গিয়ে একটা বাটন দিই, আমরা এই বাটনে ক্লিক করে চেক করবো যে ডাটা আসে কিনা। এখানে গিয়ে একটা বাটন দিলাম, বাটন একটু আগে দেখাইছিলাম না, ধরেন ফেস লিখলাম PCIs। আমরা এখানে ক্লিক করলে ওই ফাংশনটা একটু রান করে দেখবো যে ওই ফাংশনটায় রান করলে এপিআই থেকে ডাটাগুলো আসে কিনা। আমরা নতুন একটা ফাংশন রান করব। ধরেন এখানে গিয়ে বললাম টেস্ট নামে একটা ফাংশন রান করাবো। ক্লিকে টেস্ট নামে একটা ফাংশন রান করাবো, যেইটার কাজ হবে এই ফাংশনকে কল করে ডাটাগুলোকে কনসোলে শো করানো। এখানে গিয়ে বানাই টেস্ট নামে একটা ফাংশন বানালাম। কি করলাম? এখানে গিয়ে আমি একটা ধরেন একটা ভেরিয়েবল নিলাম, কনস্ট্যান্ট দিলাম, কনস্ট্যান্টের নাম দিলাম ডাটা। এর ভিতরে আমি কি রাখলাম? যে দিস ডট গেট ডাটা ভেরিয়েবলকে আমি ফাংশনকে কল করলাম। তাহলে ডাটাগুলো কোথায় গেল? এবিআই থেকে যা ডাটা পাবে সেটা নিয়ে ডাটা নামক ভেরিয়েবলের ভিতরে রাখলাম। বুঝতে পারতেছেন কিনা আপনারা? একটু হা হু করেন। এখন এটাকে কনসোলে দিয়ে দেখবো, কনসোল ডট লগ। তাহলে এর ভিতর ডাটাটা দিয়ে দেখলাম যে আমরা ওই বাটনে ক্লিক করলে আমাদের কনসোলে ডাটাগুলো শো করে কিনা। কি কি ডাটা শো করার কথা? এপিআইটা যে ডাটাটা রিটার্ন করে এগুলো রিটার্ন করতেছে না। এখন আমরা এখানে যাই, কিছু একটা এরর দিচ্ছে মনে হয় আমাদের সার্ভারে, দেখে আসি। এরর তো নাই, তাহলে এখানে আসতেছে না কেন? দাঁড়ান একটু করে দেখি কোডটা। ঠিকই তো আছে, ব্রাউজারে কিছু শো করে না কেন? কিছু একটা এরর দিচ্ছে এখানে। ও, এটা সাবস্ক্রাইব করতে হয়, ভুলে গেছি। এটা আরেকটা কাজ আছে এপিআই কল করার ক্ষেত্রে, আরেকটা কাজ করতে হয়, সেটা হচ্ছে এইটাকে সাবস্ক্রাইব করতে হয়। কিরকম করে? ওইটা হচ্ছে আপনার সরাসরি ফাংশনটাকে কল করলে হবে না। এখানে এই ফাংশনটাকে সরাসরি কল করলে হবে না, সাবস্ক্রাইব নামে একটা আছে, কাজ আছে। এটাকে কি করব? ধরেন আমরা এটাকে একটু চেঞ্জ করি। কিরকম? এখানে কি বললাম দিস ডট গেট ডাটা, সেইটাকে আমরা কি করব? সাবস্ক্রাইব। দেখতেছেন সবাই? এগুলো একদম আপনাদের কাছে নতুন জিনিস, একটু মনোযোগ দিয়ে দেখেন। এখানে গিয়ে রেসপন্স নামে একটা ভেরিয়েবল নিলাম, এইটার ভিতরে ডাটাগুলো এসে জমা হবে। এটা একটা অ্যানোনিমাস ফাংশন। এর ভিতরে আমাদের কি হবে? এই রেসপন্সের ভিতরে আমরা ডাটাগুলো পাবো। এটাকে আমরা যদি এখন কনসোলে দিয়ে দেখি, কনসোল ডট লগ, তাহলে ডাটাগুলো ইয়াতে যাওয়ার সম্ভাবনা আছে। দেখি আমাদের বিল্ড হোক, ঠিকঠাক বিল্ড হয়েছে। এখন আমরা ব্রাউজারে যাই যে ঠিকঠাক আছে কিনা, তাও কিছু একটা ভুল দেখাচ্ছে। কি ভুল দেখায়? কারণ তো ঠিক করে নিই। আমরা এখানে এই ক্লায়েন্ট অ্যাড করে নিই। মডিউলে গিয়ে ক্লায়েন্ট অ্যাড করতে হয়। অ্যাপ মডিউলে যাই, এখানে গিয়ে HTTP ক্লায়েন্ট মডিউল নামে একটা মডিউল আছে, ওইটাকে অ্যাড করে দিতে হয়। এটা আমি এখান থেকে নিয়ে আসি, এই নিয়ে আসলাম। আসার পরে এটাকে আমরা
ইম্পোর্টের ভিতরে দিয়ে দেবো। ঠিক আছে, এখন দেখি আমাদের ঠিকঠাক আছে কিনা। এই যে এখন ঠিক আছে, দেখেন। তাহলে এইটা আমরা টেস্ট করে দেখবো। ফেস কোনো কিছু, এই যে দেখেন ডাটাগুলো আসছে না কনসোলে, এগুলোকে কোনো ভেরিয়েবলের ভিতরে রাখতে পারি, তাই না? আমরা বাইরে একটা ভেরিয়েবলের ভিতরে রাখবো। কোথায় রাখবো? এখানে একটা ভেরিয়েবল নেই, এখানে ভেরিয়েবলের নাম দিলাম ধরেন ডেটা অথবা এপিআই ডেটা। ঠিক আছে, এটাকে আমরা রেখে দিলাম। এর ভিতরে আমরা কি করব, এটাকে একটা ফাঁকা অ্যারো রাখতে পারি। এটা একটা ফাঁকা অ্যারো রাখলাম, অথবা এরকমই থাক। আমরা কি করলাম, এখানে এই পুশ করে দিই। ওইটার ভিতরে পুশ করার দরকার নেই, কনসোলে আসুক। এখানে দিস ডট এপিআই ডাটা নামে যেটা আছে ওইটার ভিতরে রেসপন্সটাকে রেখে দিলাম। ঠিক আছে, তাহলে ডাটা কোথায় গেল? এইটার ভিতরে গেল না? এই ভেরিয়েবলটাকে আমরা এখন বাকি জায়গায় ব্যবহার করতে পারব। ঠিক আছে, তো এই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারবো কোথায় এসে? আমরা এইচটিএমএল ফাইলের ভিতরে অ্যাক্সেস করতে পারবো না? বলেন। ওইটা ডাটা কিরকম আসছে? আমরা ডাটাতে দেখছি যে 1 2 3 এরকম ডাটা আসছে, আসছে। তো আমরা এখানে এসে ওই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে চাই, কিরকম করে নিয়ে আসবো? এটা একটা অ্যারে নর্মালি, তো বললাম এপিআই ডাটা 0 পজিশনের ডাটা আসে কিনা দেখি, ঠিকঠাক থাকে কিনা। এপিআই ডাটা পাচ্ছে না, একটা ফাংশন হয়ে নিয়ে আসি। এটা একটা ফাংশন হয়ে নিয়ে আসছে। এর আগের মতো যে ডাটাগুলো আমরা নিয়ে আসছিলাম, ধরেন আমরা এপিআই res নামে একটা ফাংশন রাখলাম। এইটার কাজ হবে ওই ভেরিয়েবলটাকে রিটার্ন করে দেওয়া, কোনটাকে? এপিআই ডাটাকে সে রিটার্ন করে দিচ্ছে। তাহলে এই ফাংশনটাকে ওখানে কল করি। এই ফাংশনটাকে এখানে এসে আমরা এই ফাংশনটাকে কল করলাম। সে কি করে, একটা দিচ্ছে। আমরা ধরেন এইটাকে কিরকম করে, ধরেন ফর লুপ করি, এত কিছু বাদ দিই। আমরা ধরেন এখানে একটা ইউএল নিলাম, এর ভিতরে এলআই নিলাম। এই এলআইটাতে আমরা ফর লুপ করি। ফর লুপ কি দিয়ে করছিলাম? এনজি ফর ইকুয়াল টু, তার ভিতরে নিয়েছিলাম লেট, ধরেন ডি অফ, তারপরে ওই ফাংশনের নাম এপিআই res, এই না? তাহলে কি হবে, এখানে এসে আমরা এই যে ডি কে আমরা ইকো করবো। ডির ভিতরেই তো ডাটা আছে, তাই না? দেখি আমাদের এটা রান করে গিয়ে কিছু একটা ইনপুট দিচ্ছে। আরো কি বলছে? এপিআই ডাটা, ও এখানে দিস দেই নেই না, এইটার ভিতরে দিস দিতে হবে। এই যে এখানে দিস ডট এপিআই ডাটা, কারণ এটা ক্লাস। এখন দেখি, তারপরে ভুল দেখায় 12 নম্বর লাইনে, 12 নম্বর লাইনের ওইটা এপিআই ডাটা ভুল দেখাবে কেন? এটা কিছু একটা ডাটা দিয়ে আসলাম, তাও তো ভুল দেখাচ্ছে। this dot API ডাটা স্ট্রিং আছে, আমরা ওর ভিতরে মিস ম্যাচ হয়েছে না? তো কাহিনীগুলো মনে থাকে না, ভুল ছিল কোথায়? এই যে ইমপ্লিসিট, নো ইমপ্লিসিট, এগুলো প্র্যাকটিস হইলে তা মনে থাকতো। বেশি বেশি প্র্যাকটিস হলে মনে থাকতো, প্র্যাকটিস নাই তো বেশি। সবাই ক্যামেরাগুলো চালু রাখেন। তো এটা আমাদের ভুল ছিল যে নো ইমপ্লিসিট দিয়ে আসি নাই। এখানে ভুল হচ্ছিল, আমরা এইটা একটা অবজেক্ট আসতেছিল, সেই অবজেক্টটাকে একটা ভেরিয়েবলের ভিতরে রিটার্ন আমরা অ্যাসাইন করতেছিলাম, টাইপ মিসম্যাচ হচ্ছিল, যার ফলে ঝামেলা। আমরা সেইটাকে অফ করে আসার জন্য বলছিলাম যে নো ইমপ্লিসিট এনিকে আমরা ফলস করে দিয়েছি। ইমপ্লিসিট টাইপের কোনো এরর দেয় না। এটা ওই যে এরকম এরর দেয়, দেখেন এই যে মেম্বার ফাংশন, এটা যে ডাটা টাইপ, আর যে আমরা যে ডাটা আমরা অ্যাসাইন করতেছি সেটা ডাটা টাইপে মিসম্যাচ হয়। ওইটা বলছি যে এটা একটা হ্যাজ অ্যান এনি ইমপ্লিসিট টাইপ, এটা একটা এরর জেনারেট করে।
এই ইরোরটা যেন না হয় সেজন্য আমরা এটা দিয়ে আসি। ঠিক আছে, তো এখন কি হলো, আমরা মেইন কাজে যাই। যে আমরা একটা ডাটা রেখে একটা ভেরিয়েবল রাখছি, তার ভিতরে ডাটা অ্যাসাইন করে রাখলাম। এটা কনসোল থেকে আমি এটা কমেন্ট করে রাখি। কি করলাম, যে ওই বাটনে ক্লিক করলে আমাদের যে বাটনটা আছে এটাতে ক্লিক করলে ফাংশনটা রান হচ্ছে না, টেস্ট ফাংশন। তার কাজ কি হচ্ছে, এই যে আমরা ডাটা নেওয়ার জন্য যে ফাংশনটা বানাইছিলাম সে রিটার্ন করছে ডাটাগুলো না, তাতে আমরা কি করলাম, সরাসরি অ্যাক্সেস করা যায় না, ওটাকে সাবস্ক্রাইব করে নিতে হয়। সাবস্ক্রাইব করলে ওর ভিতরে একটা অ্যানোনিমাস ফাংশন রান হয়। সেই ফাংশনের প্যারামিটার হিসেবে আমাদের যে ডাটাগুলো সার্ভার থেকে আসে সেই সার্ভার ডাটাগুলো এই রেসপন্সে এটার ভিতর থাকে। তো আমরা সেটাকে নিয়ে কি করলাম, এই ভেরিয়েবলের ভিতরে পুশ করে দিলাম। এখন আমরা এই যে এই ভেরিয়েবলটাকে এখান থেকে এই HTML ফাইলের ভিতরে রিটার্ন করার জন্য আমরা কি করলাম, একটা ফাংশন বানায় ফেললাম। একটা এই ডাটাকে রিটার্ন করে দেবে, আর সেটা আমরা কোথায় অ্যাক্সেস করতে পারবো, এই HTML ফাইলের ভিতরে। এখানে এসে কি করছি, প্রতিটা এলিমেন্টের জন্য ওইটা একটা যে অ্যারে আসছিল না, আমরা যে রিটার্ন নিছিলাম এর থেকে, ওইটা একটা অ্যারে ছিল। এটা অ্যারে না, এই অ্যারেটাকে আমরা শো করার জন্য আমরা কি করছি, এখানে এসে লুপ করছি, ফর লুপে যেরকম করে অ্যাঙ্গুলার জেসে করা হয়, প্রতিটা এলিমেন্টকে আমরা ইকো করে দিছি। সেটা কখন হবে, শুধুমাত্র যখন বাটনে ক্লিক করব। তো দেখেন আসে কিনা, এখানে যাই আমরা, এখানে বাটনে ক্লিক করার সাথেই এই যে আসছে, তাই না, ডাটাগুলো কিন্তু সার্ভার থেকে আসতেছে। এখানে গিয়ে আমরা চেঞ্জ করি, ধরেন এখানে গিয়ে আমরা এই চেঞ্জ করে এখানে গিয়ে বললাম যে কোনো ডাটা, এখানে নাম্বার দিয়ে অন্য কিছু দিয়ে দিই। এখানে লিখলাম ঢাকা, তারপরে এখানে গিয়ে লিখলাম ধরেন রংপুর, তারপর এখানে গিয়ে লিখলাম হচ্ছে বগুড়া, এই কটাই লিখলাম। এখন গিয়ে যদি আমি এটা নতুন করে এটা রিফ্রেশ দেওয়ার পরে ফেস করি, কি আসে, ওই ঢাকা, বগুড়া, রংপুর। কোথা থেকে আসতেছে এগুলো, একদম সার্ভার থেকে আসতেছে। ঠিক আছে, এখন সার্ভারে গিয়ে ওই যে আমি এপিআইটাতে আবার একটু আসি, এসে আমি এই কোডগুলোকে এইটাকে অন্তত কমেন্ট করে রাখার পরে এখানে যাই, গিয়ে আমি একটু ইন্সপেক্ট করে এখানে রাখি, কোনো এরর নাই, এটা রিফ্রেশই দিলাম। ঠিক আছে, এখন আমি এটাতে ফেস করতে যাই। দেখেন কি বলছে, এটা অ্যাক্সেস HTTP রিকোয়েস্ট এত ফ্রম অরিজিন এত হ্যাজ ব্লকড বাই CORS পলিসি নো অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ হেডার প্রিভেন্ট দ্য রিকোয়েস্ট রিসোর্স। ঠিক আছে, এইটা রিকোয়েস্টটাকে প্রিভেন্ট করতেছে, যে অনুমতি নাই, এই অ্যাড্রেস থেকে এই অ্যাড্রেসে রিকোয়েস্ট করার কোনো অনুমতি নাই। এইটাকে বলা হয় CORS ইরর। ঠিক আছে, এইটাকে যদি আপনি প্রিভেন্ট করতে চান তাহলে আপনি কি করবেন, অ্যালাউ করে আসবেন, হেডার ইনফরমেশনে অ্যালাউ করে আসবেন, অ্যাক্সেস কন্ট্রোলে অ্যালাউ অরিজিনটা অ্যালাউ করে আসবেন। এখানে আপনি সেই অ্যাড্রেসটা দিয়ে আসবেন, কোথা থেকে অ্যাড্রেস রিকোয়েস্ট করতে পারবে সেই অ্যাড্রেস দিয়ে আসবেন, না হয় স্টার দিয়ে আসবেন। স্টার মানে সারা দুনিয়ার লোকজন আপনার এই এপিআই ব্যবহার করতে পারবে আপনার পারমিশন ছাড়াই। বুঝতে পারছেন, এই জন্য এটা দেওয়া হয়েছিল। তিনটা প্রশ্ন ছিল স্যার। এখন দেখেন আগে ঠিকঠাক দেখাই, এখন গিয়ে যদি নতুন করে আমি রিকোয়েস্ট করি, এখন ঠিকঠাক আসছে, কোনো এরর নাই। এই হচ্ছে ডাটা নিয়ে আসা। স্যাম্পল এপিআই যেটা, সেটা কল করে দেখালাম যে ডাটা আসতেছে, কিন্তু এইখানেও একটা প্রবলেম আছে। কি প্রবলেম, আমাদের ডাটাগুলো কখন আসে, নিউজ পেপারে গিয়ে কেউ তো আর এরকম ফেস করে নিউজ দেখবে না যে নিউজ আসুক। ঠিক আছে, আমরা চাই এই ডাটাগুলো লোড হওয়ার সাথে সাথেই যেন আসে। সেইটার জন্য এখানে একটা ব্যবস্থা অলরেডি করাই আছে, একটু খেয়াল করে দেখেন কীরকম ব্যবস্থা করা আছে। আমরা যখন কম্পোনেন্ট বানাই, ইমপ্লিমেন্টস অন ইনিট মানে হচ্ছে আপনার ইনিশিয়াল পর্যায়ে, মানে এই প্রোগ্রামটা যখন প্রথম লোড হবে, আপনার যখন এই মানে ওয়েবসাইটটা যখন প্রথম লোড হবে, এই কম্পোনেন্টটা যখন প্রথম লোড হবে, তখনই এই অনইনিট নামে একটা ফাংশন, ng অনইনিট নামে একটা ফাংশন আছে, এটা তখন রান করবে। বুঝতে পারছেন, তো সেটা যদি রান করে তাহলে এই যে আমার এই যে কাজটা, হ্যাঁ, কনস্ট্রাক্টর হচ্ছে আপনার একটা কি বলে, এই ক্লাসকে যখন কল করা হয় তখনই সে অবজেক্ট ক্রিয়েট হয়, তখনই আপনার এটা রান হয়। অন ইনিট হচ্ছে আপনার
একবারই শুধু হয় কি বলে আপনার এই কম্পোনেন্ট একবার যদি লোড হয় শুধু তখনই আপনার এটা রান হয়, সেকেন্ড টাইম আর রান হয় না। তখন হয় কি আপনার প্রোগ্রামের স্পিড বাড়ে। ঝামেলাও আছে, যেমন কেন চেঞ্জ হলে তখন আবার ঝামেলায় করতে হয় আপডেট থাকলে। ঠিক আছে, এই দুটোর পার্থক্য আছে, আমি বিস্তারিত থিওরি পরে আপনাদের জানাবো না। তো তাহলে আমরা এইটুকু কাজ এদের ক্লিক করে যে কাজটা করতেছিলাম সেটা এখানে না করে আমরা এটার ভিতরে করতে পারি না? এটার ভিতরে যদি করি তাহলে কি হবে, এই ভেরিয়েবলটা আপডেট হবে, আর এই ভেরিয়েবল আপডেট হলে এই ফাংশন রিটার্ন করবে আপডেটেড ডাটা, আর এখানে গিয়ে কি পাবে, কম্পোনেন্টটা আপডেটেড ডাটা পেয়ে লুপ করা শুরু করবে, তাই না? তাহলে দেখবেন যে অটোমেটিক ডাটাগুলো এসে আসে, রিফ্রেশ দেন, এই ডাটাগুলো আসছে, আর ক্লিক করতে হচ্ছে না। ঠিক আছে, এবং দেখবেন সেই ডাটাগুলো খুব স্পিডে লোড হয়, অনেক স্পিডে লোড হয়। এই প্যাটার্নটার আমাদের দরকার নাই, আর এটা আমি ফেলাই দিলাম, অথবা কমেন্ট করে রাখলাম, আপনার বাসায় গিয়ে কনফিউশনে পড়ে দেবেন আবার। তাহলে আমাদের পেজ লোডেই আমরা ডাটা পাচ্ছি। এখন এটা আমরা একটু ডিজাইন চেঞ্জ করব, যেহেতু আমরা এখানে বুটস্ট্র্যাপ ইনস্টল করি নাই, কিন্তু বুটস্ট্র্যাপটা ইনস্টল করে নেই, নতুন প্রজেক্ট করছি না, এখন বুটস্ট্র্যাপটা ইনস্টল করে আমরা ডিজাইন বানাই, কারণ নিউজ পেপার বানাবো। আমাদের 4টা নিউজের একটা এপিআই বানানো আছে, 4টা নিউজ পাই, লেটেস্ট 4টা নিউজ প্রভাতী থেকে। তো আমরা বুটস্ট্র্যাপটা ইনস্টল করে নেই, এখানে গিয়ে বললাম npm i, তারপরে বুটস্ট্র্যাপ ভার্সন দিব, ধরেন দিলাম ভার্সন 4.1.1। হ্যাঁ বলি নাই, ইনস্টলিং করে নিতে হবে, সিরিয়াল ইউজ করলে হবে না। না সিরিয়াল ব্যবহার করলে হবে, সিরিয়াল ব্যবহার করা যাবে কিন্তু ওই তখন ওই index.html-টা দিয়ে আসতে হবে, ওটা অনেক ঝামেলা। ঠিক আছে, ঝামেলায় করবেন, বিভিন্ন জায়গায় স্বাধীনভাবে ব্যবহার করতে পারবেন না ক্লাসগুলো। তো আমি এটা ইনস্টল করে নিলাম, এটা ইনস্টল হতে একটু সময় লাগবে, খুব কম সময় লাগছে আর কি। এখন আমরা বুটস্ট্র্যাপটা অ্যাড করে নেব, বুটস্ট্র্যাপটা অ্যাড করে নেব। তো বুটস্ট্র্যাপ অ্যাড করার জন্য আমরা আমাদের কোডে যাই, কোডে গিয়ে আমরা কি করব, angular.json না, এখানে গিয়ে আর্কিটেক্ট, এই আর্কিটেক্টের ভিতরে স্টাইলস, এখানে গিয়ে আমরা লিখে দেব। কোথায় আছে অ্যাড্রেসটা আমি ভুলে গেছি, এক জায়গা থেকে নিয়ে আসতে হবে, আগের প্রজেক্টটা থেকে নিয়ে আসি, কোথায় পাই এটা, এখানে অ্যাড করে দিলাম। আর টেস্টের জন্য একটা আছে, সেটাও অ্যাড করে রাখি, যদি কখনো টেস্ট কমান্ডটা রান করি তখন যেন হয়, এই যে এখানে এসে টেস্টের জন্য এই দুইটা জায়গায় রাখলাম। রাখার পরে আমরা এই কম্পোনেন্টে এসে এখানে এসে আমরা একটা বানাবো, এটাকে কমেন্ট করে রাখলাম, একটা ডিপ দিলাম। তো এই ডিপকে আমরা একটু মাঝখানে নিয়ে এসি, এটা ক্লাস দিলাম, কন্টেইনার ফ্লুইড দিলাম, আর এর মাঝখানে আমরা একটা ডিপ বানাই, যেটা বললাম যে ক্লাস কত দেওয়া যায়, কল, এইটার এক কি জানো, 4-এর ক্লাসগুলো এরকম আছে নাকি, এমডি 4 দিলাম না 3 দিলাম, 4টা কলাম হবে। এখানে গিয়ে আমি ধরেন H2-তে ডাটা লিখলাম 1, আসছে না, তো 4 পেতে পেয়ে গেছে, আমরা এটাকে কন্টেইনারই দিই। স্যার কন্টেইনার নিচে রো নামে একটা ডিভ ইউজ করেন স্যার, রো নামে একটা ডিভ ইউজ করেন কন্টেইনারের নিচে। কন্টেইনার কাজ করতেছে না কেন, মাঝখানে আসে না স্যার, কল এমডি3 এর উপরে রো নামে একটা ডিভ নেই, এটার ভিতরে। জি স্যার, ক্লাস তো ডিভটা শেষ করেন স্যার, কল এমডি ডিভ এর পরে। এখানে জি স্যার, করার কথা, মাঝখানে
আচ্ছা যাই হোক, ওটার পরে ডিজাইন আমরা ঠিক করে নেবো না। স্যার নাকি কানেক্ট হয় নাই স্যার? স্যার লিংক কি পাচ্ছে? হ্যাঁ সেটাই বলছে, লিঙ্ক তো পাওয়ার কথা। স্যার এর ফন্টটা তো একটু চেঞ্জ হওয়ার কথা, যদি কানেক্টেড হতো, কানেক্টেড হতো হয়। সবই তো ঠিকই আছে, এটাও তো ঠিক আছে। নোড মডিউল, সেইখানে গিয়ে বুটস্ট্র্যাপ, এই যে বুটস্ট্র্যাপ ডিস্ট্রিবিউশন সিএসএস আসছে তো। স্যার অন্য একটা ক্লাস ইউজ করে দেখেন তো কাজ করে কিনা, স্টেপটা কাজ করতেছে কিনা এটা শুরু করুন। বুটস্ট্র্যাপের আর কি ক্লাস আছে? ব্রাউজারের মধ্যে এইখানে একটা বাটন অ্যাড করে দেয়। ইফেক্ট গুলো দেওয়া যেতে পারে। ধরেন এখানে আমরা এনকোড ট্যাগ নিলাম, এটাতে গিয়ে বললাম ওকে, আসবে না কেন, বাটন ETN প্রাইমারি না, বুটস্ট্র্যাপ আসে নাই ঠিকঠাক। আসলে এই কারণে আচ্ছা আমরা একটু নতুন করে রান করি, যদি ঝামেলায় করে NG সার্ভ, নতুন করে রান করে দেখি। রান হয়েছে তো, এখন এই যে আসছে, এখন আসছে। তাহলে দেখেন আমাদের বুটস্ট্র্যাপ অ্যাড করা হলো, নতুন করে রান করতে হচ্ছে প্রজেক্টটা। আমরা এটাকে, এই ডিপটাকে রিপিট করব, ডাটা নিয়ে এসে রিপিট করব। কীরকম হবে, এখানে আমাদের হেডলাইন থাকলো, বলে এখানে গিয়ে আমরা বললাম যে এটা হচ্ছে হেডলাইন, তারপরে আমরা একটা ছবি রাখবো কি বলে IMG ট্যাগে, তারপরে আমরা একটা ছোট্ট একটা রাখি, কি বলে P ট্যাগ রাখি, এর ভিতরে আমরা রাখি। তো এটাকে রিপিট করে 4 কলাম করে এক করবো। তো আমরা এখানে আরো কিছু লিখতে পারি, কিরকম জাস্টিফাই করে নিতে পারি টেক্সটটাকে, না ক্লাস টেক্সট জাস্টিফাই, যেহেতু বুটস্ট্র্যাপ আছেই, এখন সুন্দর আছে। উপরে ওই লেখাটা ফালাই দেই, এটার দরকার নাই আমাদের, নিউজগুলো শো করবে। তো ডাইরেক্ট নিউজগুলো আমরা নিয়ে আসি। নিউজগুলো কোথায় ছিল আমাদের? নিউজগুলো ছিল আমাদের এখানে এসে এটা চেক করি, এখানে গিয়ে বললাম গেট মেইন স্টোরি, না এই নামে একটা এপিআই আছে, এটাকে আমরা এখন কল করব। অনেকগুলো, কয়টা নিউজ পাবো? 4টা। এই 4টাকে লুপ করে করে আমরা ওখানে শো করাবো। এপিআই এই অ্যাড্রেসটা চেঞ্জ করলাম, করার পরে এই ডাটাটা ওখানে গেল, কোথা থেকে? এপিআই রেসপন্স থেকে আসবে, তাই না? এখানে যাই, গিয়ে আমরা এই ডিপটাকে লুপ করব। এখানে গিয়ে বললাম NG ফর লেট ডি নামে একটা ভেরিয়েবল নিলাম অফ এইটা, তাই না? দেখুন দেখি 4 বার রিপিট হয় কিনা এইটা, এই ইয়াটা লুপ, কি বলে লুপটা হয়েছে না? কয়বার হয়েছে? 5 বার হয়েছে, 5টা আসছে মনে হয়। ফার্স্টে মনে হচ্ছে। তো দেখি এখন ডাটাগুলো ডাইনামিক করব। ডাইনামিক কি দরকার আমার? এখানে গিয়ে ডাইনামিক হচ্ছে আমরা হেডিং, যেটা কন্টেন্ট হেডিং, এইটাকে বার করব ডি থেকে। তো ডি থেকে কন্টেন্ট হেডিং বার করার জন্য আমরা এখানে গিয়ে ইকো দিই, দেওয়ার পরে আমরা ডি থেকে ডট দিয়ে এটা বার করলাম। এই যে আসছে না, চুরি হওয়া ফোন উদ্ধার হয়েছে, ঠিক আছে? অনেক বড় বড় দেখাচ্ছে হেডলাইন, এগুলো একটু কমায় আসি, আমরা 3-তে দিই। হ্যাঁ, তারপরে ছবিটা আসবে। ছবিটা কোথায় আছে? ছবির অ্যাড্রেস ধরেন তো জেপিজি বা কোথায় আছে এক্সটেনশনটা? এটার মধ্যেই আছে কোথাও। কন্টেন্ট ব্রিফ, ইমেজ জেপিজি, ইমেজ পাথ, এই যে ইমেজ পাথ আছে, ইমেজ এসএম পাথ, ঠিক আছে? এটা শুধুমাত্র এই মার্চ পর্যন্তই আছে। আমি একটা প্রভাতী থেকে ইমেজের ছবির লিঙ্ক কপি করি,
এই লিঙ্কটা এখানে বসাই ওখান থেকে করে নেব, পার করবেন অ্যাড্রেসটা। এইটা আছে আমার আসতে হচ্ছে এই পর্যন্ত আমার ডাইনামিক ডাটা, তাই না? তো এখানে আমরা কি করব, এখানে গিয়া এরকম করে এখানে ডাটা থেকে ডি থেকে কোনটা নেব সেটা ওখান থেকে কপি করে নিয়েছি। দেখি হয় কিনা, আগে টেস্ট করে দেখি, এরকম করে হওয়ার কথা। এইটা আসলো, কি ব্যাপার, কোথায় আসেনি ছবিগুলো? দেখি তো কি আসলো। এগুলো নিয়ে আসলাম, কিভাবে নিয়ে আসছি, এই অ্যাড্রেসটা এখানে বসাই দিছি। এটাতে আমরা একটা ক্লাস বসাই দিই যেন ঠিকঠাক থাকে। কি ছিল এটা? আইএমজি রেসপন্সিভ না? দেখি ছবিগুলো ঠিকঠাক আসে কিনা। তাও তো রেসপন্সিভ হয়নি। ক্লাসটা মনে হয় ধরেন স্যার, ক্লাসটা বানান ঠিক আছে? আইএমজি রেসপন্সিভ ঠিকই তো আছে। স্যারে কি এটা চেঞ্জ করছে নাকি? ছবিগুলো আসছে এখন। এই ডাটাটুকু নিয়ে আসি। এটা হচ্ছে এখানে একটা ব্রিফ নামে একটা অপশন আছে, দেখেন ব্রিফ, কন্টেন্ট ব্রিফ কোথায় আছে? ধরেন আমরা এখানে সার্চ দিই, ইয়ার এই যে কন্টেন্ট ব্রিফ নামে একটা পার্ট আছে, এই পার্টটা আমরা এখানে শো করাবো। তো এখানে যাই, এখানে আমরা ডি থেকে কন্টেন্ট ব্রিফটা পার করব। ডি থেকে কন্টেন্ট ব্রিফ এই দিলাম। ঠিক আছে, এইখানে এসে একটা ঝামেলা হয়েছে, এইচটিএমএল কোডগুলো ঠিকঠাক রান হয় না। তো এইটা রান করার জন্য সম্ভবত একটা সিস্টেম আছে, কি সিস্টেমটা একটু দেখি অ্যাপ্লাই করে। এটা হচ্ছে আপনার এরকম মনে হয়, না বুঝেছি, দুইটা না একটা ভুলে গেছি আমি। দেখি এইচটিএমএল কোডগুলো আপাতত এরকমই থাক, আমরা পরে এটাকে চেক করে দেখবো না কিভাবে রান করায়। তো দেখেন ডাটা এপিআই থেকে ডাইনামিক ডাটা আসছে, তাই না? এই হচ্ছে আপনাদের ফুল অ্যাঙ্গুলার বেস, এইভাবে কাজ করে। আপনি এপিআই থেকে ডাটা নিয়ে এসে এখানে শো করাবেন। কোনো কোশ্চেন থাকলে বলেন। কীরকম করছি হচ্ছে এই পিতে, বাকি সব কিছু ঠিক আছে। এখানে খালি বলছি ইনার এইচটিএমএল বসবে, এর ভিতরে এইচটিএমএল কোড বসবে। কি বলবে? এই ডি থেকে কন্টেন্ট ব্রিফটা বসে দেবে, এইটুকু।